ডারেস ফোরোয়ে লেখা ডু ইট টুডে বইটা নিয়ে আজ আমরা গভীরে যাব। বইটার মূল উদ্দেশ্যটা বেশ সহজ। আমাদের দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশনের যে একটা চক্র আছে সেখান থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই দেখানো। আর এর শুরুটা কিন্তু বেশ মজার। লেখক নিজেই বলছেন যে তিনি এই বইটা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন একটা চরম হতাশার মুহূর্ত থেকে। হ্যাঁ, ওই যে ইমেলের সমস্যাটা, তাই না? একদম হাজার হাজার ইমেল নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। তো তিনি সেই বাধাকেই একটা সুযোগে পরিণত করেন। আমার মনে হয় এখানেই বইটার আসল শক্তি। এটা কোনো শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া কিছু দর্শন। ঠিক তাই। আর বইটা শুধু কাজ ফেলে না রাখার কথা বলে না, বরং একটা সম্পূর্ণ মানসিকতার পরিবর্তনের কথা বলে। বোঝাতে চায় যে আমাদের পরিচয় আমাদের কাজ দিয়ে তৈরি হয়, আর সেই কাজগুলো হলো ছোট ছোট পদক্ষেপ যা আমরা প্রতিদিন নিই। তাহলে চলুন এই দর্শনটাকে একটু ভেঙে দেখি। হ্যাঁ, আমরা শুধু বইয়ের সারাংশ বলবো না, বরং এর ভেতরের মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে আমাদের মানসিক প্রতিরোধ ভাঙা যায়, প্রোডাক্টিভিটি বাড়ানোর পেছনের মনস্তত্ত্বটা কি। এবং সবশেষে কিভাবে এই ছোট ছোট অভ্যাসগুলো একটা অর্থপূর্ণ জীবনের দিকে আমাদের নিয়ে যায়। তাহলে প্রথম ধাপ, আমাদের ভেতরের সেই অদৃশ্য দেয়ালটা ভাঙা। লেখক যেটাকে বলছেন ইনার রেজিস্ট্যান্স। আমরা সবাই জানি কাজটা করতে হবে, কিন্তু কেন জানি শুরু করতে পারি না। এই অনুভূতিটা কেন হয়? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ আমরা অনেকেই এটাকে নিছক অলসতা বলে উড়িয়ে দিই। কিন্তু লেখক বলছেন ব্যাপারটা তার চেয়েও গভীর। আসলে এটা অস্বস্তি এড়ানোর একটা প্রবণতা, তাই তো? একদম। যে কাজগুলো একটু কঠিন বা একঘেয়ে, আমাদের মস্তিষ্ক সেগুলোকে এড়িয়ে যেতে চায়, আর সহজ কোনো ডিস্ট্র্যাকশন বা বিনোদনের দিকে চলে যায়। আর এখানে আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। কোনটা? আপনি আজকের দায়িত্ব এড়িয়ে গিয়ে আগামীকালের দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন না। আমরা হয়তো সাময়িকভাবে কাজটা স্থগিত করে আরাম পাই, কিন্তু সেই দায়িত্বের মানসিক বোঝাটা তো থেকেই যায়। আর ওটা ধীরে ধীরে আমাদের সুখ আর শক্তি দুটোই কেড়ে নেয়। ঠিক। তাহলে এই প্রতিরোধ ভাঙার উপায় কি? বইটাতে তো বেশ কিছু কৌশলের কথা বলা আছে, যেমন মানসিক দৃঢ়তা তৈরি করা, ছোট ছোট অভ্যাস গড়ে তোলা। জার্নালিং করা। কিন্তু আমার কাছে সবচেয়ে শক্তিশালী ধারণা মনে হয়েছে অন্য একটা। অ্যাটেনশন ম্যানেজমেন্ট। রাইট। মনোযোগ ব্যবস্থাপনার ধারণা। আমরা সবসময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, কিন্তু সময় তো সবার কাছেই সমান। আসল খেলাটা তো মনোযোগের। একদম। আর এই ধারণাটা আমাদের কাজের পদ্ধতিকে পুরোপুরি বদলে দেয়। আমরা ভাবি আমাদের ৮ ঘন্টার কর্মদিবসে ৮ ঘন্টাই কাজ করতে হবে। কিন্তু মনোযোগ ব্যবস্থাপনার দর্শন বলে, যদি আপনি দিনে মাত্র ৩ বা ৪ ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, তাহলে তা বিক্ষিপ্তভাবে করা ৮ ঘন্টার চেয়েও অনেক বেশি ফলপ্রসূ। করতে পারার জন্য অপরাধ বোধে ভোগার কোনো কারণ নেই, যতক্ষণ আমরা আমাদের মনোযোগের সেরা সময়টাকে পুরোপুরি কাজে লাগাচ্ছি। আর সেই মনোযোগ ধরে রাখার জন্যই তো লেখক সকাল আর সন্ধ্যার রুটিনের ওপর খুব জোর দিয়েছেন। আর এর সাথে আরেকটা জরুরি বিষয় হল পারপাসফুল ডিসকানেকশন। ইচ্ছাকৃতভাবে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকা। আমি নিজের কথাই বলি, যখন কোনো গুরুত্বপূর্ণ কিছু লিখি, আমি ফোনটা অন্য ঘরে রেখে আসি। প্রথম মনে হতো যেন শরীরের একটা অঙ্গ নেই। এটা আমারও হয়। কিন্তু কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত শান্তি আর গভীর মনোযোগ ফিরে আসে। এই ক্ষমতাটা নিজে চেষ্টা না করলে বোঝা কঠিন। তাহলে একবার যদি আমরা আমাদের ভেতরের এই প্রতিরোধকে জয় করতে পারি, পরের প্রশ্নটাই আসে, সেই শক্তিটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো কিভাবে। আর এখানেই প্রোডাক্টিভিটির কৌশলগুলো চলে আসে। আর লেখক প্রথমেই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু স্মার্টফোনের দিকে আঙুল তুলেছেন। বইয়ের একটা লাইন ছিল, আপনি যা দিয়ে এই লেখাটি পড়ছেন, বিশ্বাস করুন ওটা আপনার বন্ধু নয়। কথাটা বেশ কঠোর, তাই না? কঠোর কিন্তু সত্যি। কারণ গবেষণায় দেখা গেছে, আপনার কাজের টেবিলে যদি ফোনটা শুধু উল্টো করে রাখাও থাকে, তাহলেও আপনার বোধশক্তি কমে যায়। তাই নাকি? শুধু রাখা থাকলেই? হ্যাঁ, কারণ আপনার মস্তিষ্কের একটা অংশ অবচেতনভাবে সবসময় ওই ফোনের দিকে সজাগ থাকে। এই বুঝি কোনো নোটিফিকেশন এলো, স্মার্টফোন আমাদের অগ্রাধিকার বদলে দেয়। কিন্তু অনেকেই তো বলবেন, বিশেষ করে আজকের দিনে ফোন তো কাজের জন্যই অপরিহার্য,
তাহলে ভারসাম্যটা কোথায়? ভারসাম্যটা হলো ব্যবহারকারী হওয়া, ব্যবহৃত না হওয়া। লেখক কিছু সহজ কিন্তু খুব কার্যকরী পদ্ধতির কথা বলেছেন, যেমন ফোনের প্রায় সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দিন। আচ্ছা, দিনে 2 বা 3 বার সময় বের করে ইমেল বা মেসেজ চেক করুন, প্রতি মিনিটে নয়। অপ্রয়োজনীয় গ্রুপ চ্যাটগুলো মিউট করে রাখুন। এই ছোট পদক্ষেপগুলোই মনোযোগের ওপর থেকে বিশাল একটা বোঝা নামিয়ে দেয়। মনোযোগের কথা তো গেল, কিন্তু প্রোডাক্টিভিটির পথে আর একটা বড় বাধা নিয়ে লেখক কথা বলেছেন, যেটা বেশ অবাক করার মতো, আর সেটা হলো পারফেকশনিজম। সবকিছু নিখুঁতভাবে করার প্রবণতা। আমি তো এতদিন জানতাম এটা একটা ভালো গুণ, কিন্তু লেখক বলছেন পারফেকশনিজম আসলে দীর্ঘসূত্রতারই একটি ছদ্মবেশ। এই ধারণাটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই, এটা একটা খুবই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ। আমরা যখন কোনো কাজ নিখুঁতভাবে করতে চাই, তখন তার পিছনে প্রায়শই কাজ করে ব্যর্থতার ভয়। যদি এটা যথেষ্ট ভালো না হয়, এই ভয়টা। একদম। আর এই ভয়ে আমরা কাজটা শুরুই করতে পারি না। নিজেকে অজুহাত দিই যে আমি আরও ভালো করে প্রস্তুতি নিচ্ছি বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু আসলে আমরা কাজটা এড়িয়েই যাচ্ছি। তার মানে ভালো কাজ করা আর নিখুঁত কাজ করার মধ্যে একটা পার্থক্য আছে। বিশাল পার্থক্য। ভালো কাজ করার লক্ষ্য হল মান বজায় রাখা, আর পারফেকশনিজমের লক্ষ্য হল কোনো ত্রুটি না রাখা, যা প্রায় অসম্ভব। লেখকের পরামর্শ হল ভার্সন 1 ইজ বেটার দ্যান ভার্সন নান। অর্থাৎ একটা মোটামুটি মানের প্রথম খসড়া তৈরি করা নিখুঁত কিছুর আশায় বসে থাকার চেয়ে অনেক ভালো। ঠিক, কাজটা শেষ করাটাই প্রথম লক্ষ্য, নিখুঁত করাটা পরের ধাপ। এই বিভাগেই লেখক আর একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বছরে 100টা বই পড়া। সত্যি বলতে এটা শোনার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, এটা কি সাধারণ মানুষের জন্য আদৌ সম্ভব? দারুণ প্রশ্ন। আমারও মনে হয় লেখকের উদ্দেশ্য হয়তো আক্ষরিক অর্থে 100টা বইয়ের প্রতিটি শব্দ পড়া নয়, বরং পড়ার মানসিকতা আর অভ্যেস তৈরি করা। একদম। তিনি যে কৌশলগুলোর কথা বলেছেন সেগুলো খেয়াল করলেই বোঝা যায়। যেমন তিনি বলছেন অলওয়েজ বি রিডিং, অর্থাৎ সব সময় পড়ার মধ্যে থাকা। বাসে, ডাক্তারের চেম্বারে, যেখানেই 5 মিনিট সময় পাওয়া যায় কয়েক পাতা পড়ে নেওয়া। আর ওই যে আরেকটা কৌশল, একসাথে একাধিক বই পড়া। এটা তো প্রচলিত ধারণা ঠিক উল্টো। ঠিক, কিন্তু এর পেছনের যুক্তিটা হলো আপনার মেজাজ বা প্রয়োজন অনুযায়ী আপনি বই বদলাতে পারবেন। হয়তো সকালে নন ফিকশন পড়ছেন, রাতে ঘুমানোর আগে একটা উপন্যাস। এতে পড়ার প্রতি আগ্রহটা মরে যায় না। এটা একটা ভালো পয়েন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রাসঙ্গিক বই পড়া এবং যা শিখছেন তার নোট করা। মূল লক্ষ্য হল জ্ঞানের জগতে তুবে থাকা, বইয়ের সংখ্যা গোনা নয়। তাহলে আমরা আমাদের ভেতরের প্রতিরোধ ভাঙলাম, বাইরের ডিস্ট্র্যাকশনস সামলানোর কৌশল শিখলাম, কিন্তু এই সব কিছুকে একসাথে জুড়ে একটা অর্থপূর্ণ জীবন তৈরি করা যায় কিভাবে? এখানেই বইয়ের তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গভীর অংশটি আসে, যেখানে শুধু প্রোডাক্টিভিটি নয়, বরং জীবনের দর্শন নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এই অংশে লেখক আমাদের দৈনন্দিন কাজের তালিকা থেকে বের করে একটা বড় চিত্রের দিকে নিয়ে যান। তিনি জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়ার কথা বলেন। এলেনোর রুজভেল্টের ওই উক্তিটা, তাই না? হ্যাঁ, জীবন যদি অনুমানযোগ্য হতো তবে তা জীবনই থাকত না, তার কোনো স্বাদও থাকত না। এর মানে কিন্তু লক্ষ্যহীন হয়ে যাওয়া নয়। এর মানে হল একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেয়ে সঠিক দিকে এগিয়ে যাওয়াটা বেশি জরুরি। এই দর্শনটার সাথে স্টোয়িক দর্শনের একটা গভীর মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে সেই ধারণাটা যা আমাদের নিয়ন্ত্রণে আছে, শুধু তার ওপর মনোযোগ দেওয়া। এটাই আসল চ্যালেঞ্জ। স্টোয়িক দর্শনটা শুধু দুশ্চিন্তা কমানোর উপায় নয়, এটা একটা সক্রিয় কৌশল। ধরুন আপনি একটা বই লিখছেন, বইটা বেস্টসেলার হবে কিনা বা পাঠকদের প্রতিক্রিয়া কেমন হবে, এগুলো কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে ভেবে প্যারালাইজড হয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনার নিয়ন্ত্রণে কি আছে? আজকের দিনের প্রথম 500টা শব্দ লেখা, শুধু সেটুকুই করুন। এই ছোট নিয়ন্ত্রণযোগ্য পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত বড় ফলাফল নিয়ে আসে। একদম। বইটাতে আরেকটা ধারণা আমার খুব ভালো লেগেছে, ক্রিয়েট রাদার দ্যান কম্পিট। প্রতিযোগিতার পরিবর্তে সৃষ্টি করা। কিন্তু আমরা তো এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে প্রতিযোগিতা ছাড়া এগোনো প্রায় অসম্ভব। লেখক এখানেও মানসিকতার পরিবর্তনের কথা বলছেন। আপনি যখন আপনার প্রতিযোগীর দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার কাজের পরিধি তার দ্বারাই নির্ধারিত হয়,
আপনি শুধু তার চেয়ে একটু ভালো করার চেষ্টা করেন। কিন্তু যখন আপনি সৃষ্টি করার কথা ভাবেন, তখন আপনি সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার সুযোগ পান, যা হয়তো আগে ছিলই না। এটা অনেকটা ব্লু ওশান স্ট্র্যাটেজির মতো। এর সাথে প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের একটা যোগ আছে, তাই না? এই বিশ্বাস যে পৃথিবীতে সুযোগের অভাব নেই। একদম। আর এই দর্শন থেকে আরও কিছু অসাধারণ ধারণা বেরিয়ে আসে, যেমন জীবনকে কেবল অর্থ বা পদমর্যাদা দিয়ে না মেপে শক্তি বা এনার্জি দিয়ে বিচার করা। নতুন কিছু শেখার সুযোগ বা সম্পর্কের মান দিয়ে বিচার করা। ঠিক। দিন শেষে আপনার ব্যাংক ব্যালেন্স কত, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার মধ্যে কতটা জীবনী শক্তি আছে, আপনি কতটা শিখছেন এবং আপনার সম্পর্কগুলো কতটা গভীর। বইয়ের প্রায় শেষের দিকে একটা বেশ বিপরীতধর্মী পরামর্শ আছে। লিভ লাইক ইউর ইমমর্টাল, মানে অমর ভেবে জীবনযাপন করুন। এটা তো ইয়োলো দর্শনের একেবারে উল্টো। হ্যাঁ, এর যুক্তিটা হল সব কিছু এখনই অর্জন করতে হবে, এই প্রচণ্ড চাপ থেকে নিজেকে মুক্তি দেওয়া। যখন আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, তখন আমরা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেই না। আমরা স্থিরভাবে ভেবেচিন্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি। আর এটা আমাদের মধ্যে ধৈর্য এবং স্থিরতা নিয়ে আসে। আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার সবচেয়ে বড় শক্তি হল কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধির নীতি, যেটা শুধু অর্থনীতিতেই নয়, জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। নিঃসন্দেহে, সেটা অর্থ হোক, স্বাস্থ্য হোক বা জ্ঞান, ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা সময়ের সাথে সাথে বিশাল ফলাফল নিয়ে আসে। প্রতিদিন 15 মিনিট ব্যায়াম হয়তো এক সপ্তাহে কিছুই পরিবর্তন করবে না, কিন্তু 10 বছরে তা আপনার জীবন বদলে দেবে। প্রতিদিন 10 পাতা বই পড়া হয়তো একদিনে আপনাকে জ্ঞানী বানাবে না, কিন্তু বছরের পর বছর এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দেবে। এটাই ডু ইট টুডে দর্শনের চূড়ান্ত রূপ। আজকের ছোট্ট একটা কাজ ভবিষ্যতের বিশাল এক প্রাপ্তির বীজ বুনে দেয়। একদম। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল, দীর্ঘসূত্রতা কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধ। প্রোডাক্টিভিটি মানে ঘণ্টার পর ঘণ্টা কাজ করা নয়, বরং মনোযোগকে রক্ষা করা। আর সব শেষে ছোট ছোট ধারাবাহিক কাজ আর সঠিক জীবন দর্শনই একটা সফল আর অর্থপূর্ণ জীবনের ভিত্তি তৈরি করে। মার্কাস অরেলিয়াসের একটা উক্তি দিয়ে শেষ করতে চাই। একটি সুফি জীবনের জন্য খুব সামান্যই প্রয়োজন। সবকিছু আপনার নিজের মধ্যে, আপনার চিন্তা ভাবনার মধ্যে নিহিত। আলোচনাটা শেষ করার আগে আমি একটা চিন্তাভাবনামূলক প্রশ্ন রাখতে চাই। এই বইটিতে অনিশ্চয়তাকে মেনে নিয়ে একটি দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যা নিঃসন্দেহে একটি শক্তিশালী ধারণা। তবে ভাবার বিষয় হল, এই পদ্ধতিটি কি সবার জন্য সমানভাবে কার্যকর? আচ্ছা, নাকি কিছু মানুষের জন্য সুস্পষ্ট, নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্যই বেশি অনুপ্রেরণার কারণ হয়? দিন শেষে কোন ধরনের কাঠামো আমাদের নিজেদের কার্যকারিতা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে, সেটি খুঁজে বের করাই হয়তো আসল চ্যালেঞ্জ।